গল্পটি শুরু হয় আফ্রিকার এক জনমানবহীন মরুভূমিতে আটকা পড়া এক কিশোরীকে দিয়ে। তার কাছে পান করার মতো এক ফোঁটাও জল নেই, আর মরুভূমির প্রখর সূর্য তাকে মেরে ফেলছে। ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে সে বালির উপর লুটিয়ে পড়ে, প্রায় মরতে বসে। ঠিক তখনই তার সাথে থাকা লোকটি একটি শুকনো ঝোপ খুঁড়ে তুলে তার শিকড় থেকে প্রাকৃতিক জল মেয়েটির ঠোঁটে ঢেলে দেয়। এরপর আমরা সিনেমার শুরুর দৃশ্যটি দেখতে পাই, যেখানে গ্রেস নামের ১৪ বছর বয়সী একটি মেয়েকে দেখা যায়। গ্রেস বর্তমানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ সে সম্প্রতি তার মাকে হারিয়েছে। মায়ের মৃত্যুর পর গ্রেস সম্পূর্ণ একা হয়ে গেছে। এরপর কি করবে তা বুঝতে না পেরে সে ঘণ্টার পর ঘণ্টা চুপ করে থাকে। এখানেই আমরা জানতে পারি যে গ্রেসের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল যখন সে ছোট ছিল। বিবাহ বিচ্ছেদের পর থেকে গ্রেস সবসময় তার মায়ের সাথে থেকেছে এবং তার পুরো শৈশবটা তার সাথেই কাটিয়েছে। তার বাবা গ্যারি একজন নিবেদিত প্রাণ ভূতত্ত্ববিদ, যিনি কেবল নিজের কাজেই মনোনিবেশ করেন। গ্যারি তার বেশিরভাগ সময় আফ্রিকার উষ্ণ মরুভূমি এবং ঊষর পাহাড়ে খনিজ নিয়ে গবেষণা করে কাটান। বিবাহবিচ্ছেদের পর থেকে গ্রেস তার বাবা গ্যারিকে খুব কমই দেখেছে এবং তাদের মধ্যে তেমন কথাও হয়নি। এই দূরত্ব তাদের সম্পর্ককে দুর্বল করে দিয়েছে। গ্রেস তার বাবার সাথে সময় কাটানোর সুযোগ কখনোই পায়নি। শৈশব থেকে আজ পর্যন্ত সে সবসময় তার বাবার ভালোবাসা ও সান্নিধ্যের জন্য আকুল ছিল। কিন্তু এখন তার মা মারা যাওয়ায় গ্রেসের চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে সে আফ্রিকায় উড়ে গিয়ে তার বাবা গ্যারির সাথে থাকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এরপর আমরা গ্রেসকে তার জিনিসপত্র গোছাতে দেখি। সে তার পুরনো জীবনকে চিরতরে পেছনে ফেলে এক অজানা মহাদেশের দিকে যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রার পর গ্রেস আফ্রিকার এক অজানা শহরে অবতরণ করে। গ্রেস যখন আফ্রিকায় পৌঁছায় তখন তার মুখে নতুন পরিবেশের প্রতি এক অদ্ভুত অস্থিরতা ও ভয় স্পষ্টভাবে ফুটে ওঠে। সে বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে চারদিকে তাকাতে থাকে, তার বাবা গ্যারির জন্য অপেক্ষা করে। এরই মধ্যে আমাদের তার বাবা গ্যারির একটি দৃশ্য দেখানো হয়। গ্যারি মরুভূমির এক প্রত্যন্ত ও জনমানবহীন এলাকায় সম্পূর্ণ একা। কিন্তু তারপর গ্যারি তার ক্যাম্পের রেডিওতে একটি জরুরি বার্তা পায় যে তার মেয়ে গ্রেস তার সাথে দেখা করতে আফ্রিকায় আসছে। এ কথা শুনে গ্যারি অত্যন্ত আনন্দিত হয়। সে শহরে যাওয়ার জন্য তার একটি গাড়ি রেখে যায়। একটি ছোট ব্যক্তিগত বিমান উড্ডয়নের জন্য প্রস্তুত হয়। কিন্তু তারপর হঠাৎ আবহাওয়া দ্রুত খারাপ হতে শুরু করে, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। হঠাৎ কালো মেঘে আকাশ ছেয়ে যায় এবং প্রবল ধুলোমাখা বাতাস বইতে শুরু করে। কন্ট্রোল রুম থেকে রেডিওতে গ্যারিকে সতর্ক করা হয় যে সামনের আবহাওয়া খারাপ হচ্ছে। কন্ট্রোল রুম তাকে জানায় যে এমন প্রবল বাতাসে বিমান চালানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তারা গ্যারিকে উড্ডয়ন না করে আবহাওয়া ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেয়। কিন্তু গ্যারি তার মেয়ের সাথে দেখা করার জন্য এতটাই মরিয়া ছিল যে সে এই সমস্ত সতর্কতা উপেক্ষা করে। তাই সে ঝুঁকি নিয়েই উড্ডয়ন করে এবং ঊষর মরুভূমির উপর দিয়ে উড়ে যায়। কিন্তু বিমানটি যতই এগোতে থাকে, বাতাসের চাপ এবং ঝড় ততই তীব্র হতে থাকে। বিমানটি বাতাসে প্রচণ্ডভাবে দুলতে শুরু করে। গ্যারি তার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং হুইলটি আঁকড়ে ধরে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ বিমানের ইঞ্জিন চাপ সহ্য না করতে পেরে বিকল হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথেই বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর ছোট বিমানটি মরুভূমির মাঝখানে বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। এই জায়গাটি স্ক্যালিটন কোস্টের কাছে একটি জনমানবহীন ও বিচ্ছিন্ন এলাকা। প্লেনটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভাগ্যক্রমে গ্যারি কোনোভাবে এই ভয়াবহ ধ্বংসলীলা থেকে বেঁচে যায়। আমরা এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে অনুরোধ করছি। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে আরেকটি বিপদ তার জন্য অপেক্ষা করছে। এরপর আমাদের কিছু বিপজ্জনক এবং নির্মম ব্যক্তিকে দেখানো হয়, যারা আসলে সশস্ত্র বিদ্রোহী। এই বিদ্রোহীরা মরুভূমিতে অবৈধভাবে হীরার সন্ধানে ঘুরে বেড়ায়। তারা গ্যারিকে বালির ওপর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাদের নেতা এগিয়ে আসে এবং গ্যারির জিনিসপত্র ও পরিচয়পত্র পরীক্ষা করে জানতে পারে যে গ্যারি একজন ভূতত্ত্ববিদ। এই কথা জানার পর অপরাধীরা তাদের পরিকল্পনা পরিবর্তন করে। তারা জানে যে একজন ভূতত্ত্ববিদ তাদের মরুভূমির মাটির নিচে লুকানো হীরার অবস্থান বলে দিতে পারবে। যদি গ্যারি তাদের সেগুলো খুঁজে পেতে সাহায্য করে, তবে তারা রাতারাতি ধনী হয়ে যেতে পারে। তাই গ্যারিকে হত্যা করার পরিবর্তে তারা তাকে বন্দী করার সিদ্ধান্ত নেয়। গ্যারি এখন সম্পূর্ণ অসহায় এবং ক্ষমতাহীন। পালানোর জন্য সে কিছুই করতে পারে না। কিন্তু এই মুহূর্তে সে নিজের মৃত্যুর চেয়ে তার মেয়ে গ্রেসকে নিয়ে বেশি চিন্তিত। এদিকে আমরা দেখি গ্রেস আফ্রিকার একটি ছোট বিমানবন্দরে একা দাঁড়িয়ে তার বাবার আসার অপেক্ষা করছে। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে যায়, অথচ তার বাবা তাকে নিতে আসেন না। ধীরে ধীরে সন্ধ্যা নামে এবং বিমানবন্দর খালি হতে শুরু করে। আতঙ্কিত গ্রেস স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের কাছে গিয়ে খোঁজ খবর নেয়। তারা তাকে জানায়
যে তার বাবার বিমানটি রাডার ব্যবস্থা থেকে অদৃশ্য হয়ে গেছে। এই খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশ নিখোঁজ বিমানটির সন্ধান শুরু করে, কিন্তু স্কেলেটন ঘোস্ট মরুভূমি এতটাই বিশাল এবং ভয়ঙ্কর যে তারা ধুলো ছাড়া আর কিছুই দেখতে পায় না। পুলিশের তদন্ত যন্ত্রণাদায়কভাবে ধীরগতিতে এগোচ্ছে এবং সময় দ্রুত কেটে যাচ্ছে। কয়েকদিন ধরে একটানা অনুসন্ধানের পর উদ্ধারকারী দল আশা হারাতে শুরু করে। তারা গ্রেসের কাছে এসে তাকে সরাসরি বলে যে এত দীর্ঘ সময় ধরে মরুভূমিতে টিকে থাকা প্রায় অসম্ভব। এর মানে হল উদ্ধারকারী দল কোনো মৃতদেহ না দেখেই গ্রেকে মৃত বলে ধরে নিয়েছে। কিন্তু গ্রেসের মন এটা মানতে রাজি নয়। সে অশ্রুসিক্ত চোখে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার মৃত্যুতে বসে শোক করবে না। সে পুলিশের উপর নির্ভর করবে না। সে তার বাবাকে খুঁজে বের করতে এই বিপজ্জনক মরুভূমিতে যাবে। কিন্তু 14 বছর বয়সী একটি মেয়ে একাই মারাত্মক মরুভূমিতে পাড়ি দিতে পারে না। তাকে পথ দেখাতে এবং বাঁচিয়ে রাখতে একজন অভিজ্ঞ স্থানীয় পথপ্রদর্শকের প্রয়োজন। গ্রেস কিছু স্থানীয় লোকের সাথে দেখা করে, যারা তাকে কাজিরো নামের এক ব্যক্তির কথা বলে। তারা বলে কাজিরো একসময় এই বিশাল মরুভূমির সবচেয়ে অভিজ্ঞ স্থানীয় পথপ্রদর্শক ছিল। সে এই মরুভূমির মাটি ও বাতাস সম্পর্কে ভালোভাবে জানে এবং এখানে কিভাবে টিকে থাকতে হয় তাও জানে। গ্রেস কোনো মতে কাজিরোর বাড়িতে পৌঁছায় এবং তাকে তার পুরো কাহিনী বলে। সে তার সামনে হাত জোড় করে তার বাবাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য মিনতি করে। কাজিরো প্রথমে গ্রেসের অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তাকে ফিরে যেতে বলে, কারণ কাজিরো জানে যে স্কেলেটন কোস্ট মরুভূমি মানেই মৃত্যু এবং সেখানে একা যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সে গ্রেসকে বোঝায় যে সেখানে যাওয়া আত্মহত্যার শামিল এবং তাদের উদ্ধারকারী দলের পরামর্শ মেনে নেওয়া উচিত। কিন্তু গ্রেস তার সিদ্ধান্তে অটল থাকে। তার বাবার প্রতি সত্যিকারের ভালোবাসায় তার চোখ দুটি ছলছল করছিল। এটা দেখে কাজিরো অবশেষে নরম হয় এবং এই অভিযানে যেতে রাজি হয়। কাজিরো এবং গ্রেস একসাথে তাদের জিনিসপত্র গুছিয়ে নেয়। তারা জলের বোতল এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সংগ্রহ করে। এরপর তারা একরে বিশাল মরুভূমির দিকে রওনা দেয়। এই দীর্ঘ যাত্রায় কী ভয়াবহ পরিস্থিতি তাদের জন্য অপেক্ষা করছে সে সম্পর্কে গ্রেসের কোনো ধারণাই ছিল না। যাত্রার প্রথম কয়েকটা দিন গ্রেসের জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক ছিল। মরুভূমির সরাসরি প্রভাব এবং প্রখর বাতাস তার কাছে অসহনীয় মনে হচ্ছিল। তীব্র সূর্যের আলোয় তার চোখ জ্বালা করছিল। কাইজিরো তাকে ক্রমাগত বোঝাতে থাকে যে এখানকার জলের প্রতিটি ফোঁটা মূল্যবান এবং তাদের অবশ্যই তা সংরক্ষণ করতে হবে। কাইজিরো একটি উপজাতীয় পরিবার থেকে এসেছে এবং এই মরুভূমিতে টিকে থাকার প্রাচীন রহস্যগুলো তার জানা। সে ভূচিহ্ন, বাতাসের দিক এবং বালির টিলা পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে দিক নির্ণয় করতে পারে। সে গ্রেসকে শেখায় কিভাবে দিনের বেলায় গরম এড়াতে হয় এবং রাতের ঠান্ডায় টিকে থাকতে হয়। এদিকে আমরা গ্যারিকে দেখতে পাই, যাকে হীরা শিকারীরা ধরে ফেলেছে। বিদ্রোহী নেতা সাউরি গ্যারিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিল। তারা তাকে ঘণ্টার পর ঘণ্টা প্রখর রোদে বেঁধে রাখে এবং তাকে জল পর্যন্ত পান করতে দেয় না। সে গ্যারিকে বাধ্য করে বলতে যে এই মরুভূমিতে হীরাগুলো কোথায় লুকানো আছে। গ্যারি বুঝতে পারে যে যদি সে বাঁচতে এবং তার মেয়ের কাছে পৌঁছতে চায় তবে তাকে সময় কিনতেই হবে। তাই সে তাদের মিথ্যা আশা দিতে শুরু করে এবং ভুল জায়গায় খোঁড়ার জন্য পাঠাতে থাকে। এদিকে মরুভূমিতে বালির উত্তাপে গ্রেসের পায়ে বড় বড় ফোসকা পড়ে, যার ফলে তার হাঁটতে কষ্ট হয়। কাইজিরো তাকে এই মারাত্মক উত্তাপ ও ক্লান্তি থেকে মনঃসংযোগ করতে এবং সাহস না হারাতে বারবার উৎসাহিত করে। কিন্তু এক পর্যায়ে তাদের পানীয় জল ফুরিয়ে যায়। জল ছাড়া তীব্র তৃষ্ণায় গ্রেস জ্ঞান হারাতে শুরু করে এবং তার ঠোঁট কালো হয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে সে জ্বলন্ত বালির ওপর লুটিয়ে পড়ে এবং ঘোষণা করে যে সে আর এগোতে পারবে না। গ্রেস বলে যে সে এখানেই মরতে রাজি, কিন্তু সে নড়বে না। কাজিরো তাকে সেখানেই ফেলে রেখে কাছাকাছি রোদে একটি শুকনো ঝোপ খুঁজে পায়। সে গরম বালিতে খুঁড়ে তার গভীর শিকড়গুলো টেনে বের করে। সে তার শক্তিশালী হাত দিয়ে সর্বশক্তি দিয়ে সেগুলো চেপে ধরে। তা থেকে সামান্য ঘোলা জল বেরিয়ে আসে। কাজিরো দ্রুত গ্রেসের কাছে ফিরে আসে এবং জলের এই ধারাটি তার শুকনো ঠোঁটে ঢেলে দেয়। এটি সেই একই দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এই জল গ্রেসের কষ্টকর শ্বাসপ্রশ্বাসে কিছুটা প্রাণ ভিড়িয়ে আনে। এরপর কাজিরো তাকে বোঝায় যে মরুভূমিতে মৃত্যু কেবল তাদেরই হয় যারা ভয় পায় এবং হাল ছেড়ে দেয়। সে বলে, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। কেবল তখনই আমরা তোমার বাবার কাছে পৌঁছাতে পারব। বাবার নাম শুনে গ্রেস আবার সাহস সঞ্চয় করে এবং তার সাথে হাঁটতে শুরু করে। গ্রেস এখন আর দুর্বল মেয়ে নয়। এই মরুভূমির প্রতিকূলতা তাকে একজন কঠিন যোদ্ধায় পরিণত করেছে।
আরও কয়েকদিন হাঁটার পর তারা দূরের এক উপত্যকায় একটি ছোট শিবির এবং কিছু যানবাহন দেখতে পায়। এরাই সেই গোপন হীরা শিকারী আর গরিলা যাদের তারা খুঁজছিল। নিজের দূরবীন ব্যবহার করে কাজিরো সাবধানে শিবিরটি পর্যবেক্ষণ করে। সে দেখে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ভাসী গরিলারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তারপর সে শিবিরের মাঝখানে রোদের মধ্যে বাঁধা ও আহত অবস্থায় শুয়ে থাকা গৌরীকে দেখতে পায়। কাজিরো এবং গ্রেস রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়, যখন সব বিদ্রোহীরা ঘুমিয়ে পড়বে। রাতে অর্ধেকেরও বেশি গরিলা গভীর ঘুমে থাকে এবং তাদের শিবির শান্ত থাকবে। রাত নামলে শিবির শান্ত হয়ে যায় এবং আগুন নিভে যায়। কেবল কয়েকজন প্রহরী তাদের বন্দুক নিয়ে শিবিরে টহল দিচ্ছিল। কাজিরো তার শিকারীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাটিতে হামাগুড়ি দিয়ে শিবিরের খুব কাছে চলে আসে। প্রহরীদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সে শিবিরের অন্য পাশের ঝোপের মধ্যে একটি পাথর ছুঁড়ে মারে। সেই শব্দ শুনে প্রহরীরা সতর্ক হয়ে ওঠে এবং অন্ধকারে এলাকাটি পরীক্ষা করতে শুরু করে। প্রহরীরা চলে যাওয়ার সাথে সাথেই কাজিরো এবং গ্রেস অন্ধকারের সুযোগ নিয়ে গ্যারির তাঁবুর কাছে পৌঁছায়। গ্যারি সেখানে বাধা অবস্থায় ছিল, তার চোখ বন্ধ। কিন্তু যখন সে চোখ খোলে এবং তার একমাত্র মেয়েকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। গ্রেস নিঃশব্দে ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। সেই হত্যাযজ্ঞের ময়দানে নিজের মেয়েকে দেখে গ্যারি আবেগে আপ্লুত হয়ে পড়ে। তিনজন ক্যাম্পের পেছন দিক দিয়ে চুপি চুপি বেরিয়ে আসে এবং অন্ধকারের মধ্যে ক্যাম্প থেকে দৌড়ে পালাতে শুরু করে। ভোর পর্যন্ত মাইলের পর মাইল চলতে থাকে। পরের দিন সকালে যখন বিদ্রোহীরা জানতে পারে যে তাদের বন্দী পালিয়ে গেছে, তখন ক্যাম্পে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কিন্তু কাজিরো এমন একটি কর্দমাক্ত এলাকা বেছে নিয়েছিল যেখানে পায়ের ছাপ রাখা অসম্ভব। বিদ্রোহীরা তাকে খুঁজতে তাদের যানবাহন নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু এবড়োখেবড়ো রাস্তার কারণে তারা পুরোপুরি পথ হারিয়ে ফেলে। তাই তারা হাল ছেড়ে দিয়ে ক্যাম্পে ফিরে আসে। সেখান থেকে গ্যারি, গ্রেস এবং কাজিরো একটি পাথুরে গিরিখাজের ভেতরে নিরাপদ স্থানে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা অবশেষে এই ভয়ঙ্কর পাহাড় এবং মরুভূমি থেকে পালাতে সক্ষম হয়েছে। আর এই দৃশ্যের সাথেই এই সিনেমার গল্প শেষ হল। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।